সংকল্প করা মাত্রই গুপ্তচর তীর তুনিরের মধ্যে রেখে দিয়ে চাণক্য ও চন্দ্রগুপ্তকে অনুসরণ করতে থাকলো। কিছু দূর যেতেই চাণক্য চন্দ্রগুপ্তকে নিয়ে একটা গভীর জঙ্গলের অভ্যন্তরে প্রবেশ করলেন। যতই তারা অগ্রসর হলো ততই জঙ্গলের বিশাল বনস্পতির পাতায় চাঁদের আলো ম্রিয়মান হতে থাকলো। কিছু সময় পরে তেল নিঃশেষ হয়ে যাবার জন্য চাণক্যের হাতে ধরা মশালটাও নিভে গেল। বিনা আলোর সহায়তাতেই নিঃশব্দে জঙ্গলের মধ্যে অগ্রসর হতে থাকলো চাণক্য আর চন্দ্রগুপ্ত। তাদের অনুসরণ করা গুপ্তচরের এবার ধৈর্যচ্যুতি হচ্ছিল। মশালের উজ্জ্বল আলোয় আলোকিত পথে তাদের অনুসরণ করতে গুপ্তচরের কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু এইরূপ অন্ধকারে অনুসরণ করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছিল। এবার গুপ্তচর আর সময় নষ্ট না করে ওদেরকে হত্যা করার উদ্দেশ্যে তীর ধারণ করলো ধনুকের গুণে। চাণক্য আর চন্দ্রগুপ্তের পদধ্বনির ওপরে নিজের মনোযোগ একত্রিত করলো গুপ্তচর। এইরূপ ঘন তমসার মধ্যে একমাত্র পদধ্বনি তার লক্ষ্য স্থির রাখতে সহায়তা করছিল। সে অত্যন্ত সজাগ আর একনিষ্ঠভাবে মনঃসংযোগ স্থির করে পদধ্বনি অনুধাবন করল। পরক্ষণই একটা কুটিল হাসি হেসে তীর নিক্ষেপ করে দিল। এক মুহূর্ত তীরের ক্ষীণ শব্দ শোনা গেল, কিন্তু পর মুহূর্তেই কারোর তীক্ষ্ণ আর্তনাদ নিস্তব্ধ বনানীর মধ্যে অনুরণন সৃষ্টি করল। অরণ্যের অভ্যন্তর থেকে ভেসে আসা আর্তনাদ শুনেই গুপ্তচর উপলব্ধি করল যে তার তীর সঠিক নিশানা ভেদ করে শিকারকে নিহত করেছে। সে অপেক্ষা না করেই পরবর্তী শিকার চন্দ্রগুপ্তের উদ্দেশ্যে আরেকটা তীর নিক্ষেপ করল। প্রসন্ন চিত্তে নিজের শিকারদের নিহত অবস্থায় দেখার জন্য শব্দের অনুসরণ করে সে নির্দিষ্ট স্থানে পৌঁছল, কিন্তু সে যা দৃশ্য দেখল তাতে তার বিস্ময়ের অবধি রইল না। সে বিস্ফারিত নেত্রে দেখল সেখানে কেউ নেই। বিচলিত গুপ্তচর তীর ধনুক কাঁধে নিয়ে কোমরবন্ধে সজ্জিত তলোয়ারটা মুষ্টিবদ্ধ করে নিঃশব্দে অগ্রসর হতে থাকল, কিন্তু তৎক্ষণাৎ একটা শীতল ধাতব পদার্থ ঘাড়ের কাছে অনুভূত হতেই তার শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত নেমে গেল। বিষয়টা বোধগম্য হওয়ার আগেই ঘন বনরাজির শান্ত সুশোভিত নিরবচ্ছিন্ন পরিবেশকে খান খান করে দিয়ে সুরজমলের কণ্ঠস্বর শোনা গেল। তুমি ধরা পড়ে গেছো, ফেলে দাও তলোয়ার। তখনই গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন চন্দ্রগুপ্ত আর চাণক্য। দুজনকেই জীবিত দেখে গুপ্তচরের যেন নিজের দৃষ্টির উপরে বিশ্বাস হচ্ছিল না। কিছুটা ধাতস্থ হতেই গুপ্তচর উপলব্ধি করে এটা তাকে বন্দী করার জন্য একটা ষড়যন্ত্র মাত্র। চাণক্য গুপ্তচরের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে চন্দ্রগুপ্তকে সম্বোধন করে বললেন, চন্দ্রগুপ্ত, তুমি প্রশ্ন করেছিলে না যে আমরা কার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি? দেখো, এই হলো সেই ব্যক্তি। চন্দ্রগুপ্ত উপলব্ধি করলো কেন আচার্য তাকে ধৈর্য ধরতে বলেছিলেন। চাণক্য ওই গুপ্তচরকে প্রশ্ন করলেন, যে মাসাই সৈনিক নিজের কার্য অসম্পূর্ণ রেখে চলে গিয়েছিল সেই নিশ্চয়ই আর ইহলোকে নেই। তার স্থানে এসেছো তুমি। তোমায় তো হত্যা করার আদেশ দেওয়া হয়নি, কেবল নজরবন্দি করার আদেশ ছিল। হত্যা করার সিদ্ধান্ত তোমার নিজের, নতুবা ওই তীর গতকালকেই নিক্ষিপ্ত হতো। কে সেই ব্যক্তি যে তোমাকে নিয়োগ করেছে আমাদেরকে নজরবন্দি করার জন্য? গুপ্তচরের চোখে তখন মৃত্যু ভয় স্পষ্ট। চাণক্য গুপ্তচরের ভীত চেহারা দেখে বললেন, তোমায় হত্যা করা আমার উদ্দেশ্য নয়। এইরূপ বলেই তিনি জঙ্গলের মধ্যে একটা সংকীর্ণ পথের দিকে ইঙ্গিত করে বললেন, ওই যে পথ দেখতে পাচ্ছ, ওটাই তোমার মুক্তির পথ। ওই পথে সারা রাত চললে সূর্যোদয়ের আগেই তুমি কোনো একটা নগরে উপস্থিত হবে, আর সেখানেই তুমি তোমার নতুন জীবনের শুভারম্ভ করতে পারবে। কিন্তু মগধে ফিরে গেলে তোমার মৃত্যু নিশ্চিত। চাণক্য একটু বিরাম দিয়ে আবার বললেন, সিদ্ধান্ত তোমার, শর্ত একটাই, প্রভুর নাম বললেই এই তলোয়ার তোমার গলা থেকে সরে যাবে। অত্যন্ত দ্বিধাগ্রস্ত গুপ্তচর নির্ণয় নিতে পারছিল না কি করণীয়। সে কিছু একটা বলার অভিপ্রায় মুখ একটু খুলল, কিন্তু পরক্ষণেই অত্যন্ত ধূর্ততার সাথে সুরজমলের তলোয়ার থেকে নিজেকে মুক্ত করেই তাকে ধাক্কা দিয়ে বিপরীত দিশায় ঝাঁপ দিল। প্রবল তৎপরতার সাথে কোমর থেকে তার ছোরা বের করলো চন্দ্রগুপ্ত। সে গুপ্তচরের পা লক্ষ্য করে ছোরাটা নিক্ষেপ করতেই যাচ্ছিল, কিন্তু চাণক্য তাকে বাধা দিয়ে বললেন, দাঁড়াও, ও পলায়ন করার চেষ্টা করছে না, ও শুধু আত্মসম্মানপূর্ণ মৃত্যুকে আলিঙ্গন করছে। চাণক্যের কথা সম্পূর্ণ হবার পূর্বেই একটা রোমহর্ষক ঘটনা ঘটে গেল। সকলে স্তম্ভিত হয়ে দেখল গুপ্তচর নিজের গলার মধ্যে ঝুলন্ত মালাটাকে বিদীর্ণ করে তার মধ্যেকার একটা ছোট্ট শিশি মুখে পুরে দিল। সুরজমল নিজেকে সামলে তাকে বাধা দেওয়ার জন্য অগ্রসর হওয়ার পূর্বেই শিশির থেকে নির্গত বিষ গুপ্তচরের শরীরে ছড়িয়ে পড়েছিল।
পর মুহূর্তেই তার মুখ থেকে সাদা ফেনার মতো পদার্থ নির্গত হতে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হলো। পুরো ঘটনাটা দেখে স্তম্ভিত চন্দ্রগুপ্ত। ধীরে ধীরে স্বাভাবিক হতেই সে চাণক্যকে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আচার্য, যদিও নিজের প্রভুর নাম জানিয়ে দিত তাহলে কি আমরা ওকে মুক্ত করে দিতাম? ওর সাথে বাক্যালাপ করে আমি অনুভব করেছিলাম যে ও কখনোই নিজের রহস্য উদ্ঘাটন করত না। যদিও ওকে আমার শত্রুপক্ষই প্রেরণ করেছিল, তথাপি আমি বলবো যে ওর প্রভুভক্তি তোমার জন্য একটা বড় শিক্ষণীয় বিষয় চন্দ্রগুপ্ত। কথাগুলো বলে একটু থামলেন চাণক্য। চন্দ্রগুপ্তকে আশ্চর্য দেখে চাণক্য বলে উঠলেন, ও কিন্তু চাইলেই নিজের প্রভুর নাম ব্যক্ত করে নতুন জীবনের শুভারম্ভ করতে পারত, কিন্তু ওর প্রভুভক্তি আর আত্মসম্মান এতটাই প্রবল যে আমাদের তলোয়ারের আঘাতের তুলনায় বিষ পান করে আত্মসম্মানের সাথে মৃত্যুবরণ করা ওর জন্য বেশি সম্মানীয় মনে হয়েছে। চাণক্যের কথা শুনে চন্দ্রগুপ্ত মৃত গুপ্তচরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। এবার চাণক্য সুরজমলকে বললেন, এই গুপ্তচর তো কিছুই আলোকপাত করল না। এখন সব থেকে গুরুত্বপূর্ণ কার্য হলো মগধের শম্ভু কাকাকে সংবাদ প্রেরণ করা। যে আমায় হত্যা করার অভিপ্রায় তক্ষশিলায় মাসাই সৈনিক প্রেরণ করতে পারে, অবশ্যই তার তীক্ষ্ণ দৃষ্টি শম্ভু কাকা আর তার মিত্র প্রতিরক্ষা মন্ত্রী শাক্তারের ওপরেও নিবদ্ধ থাকবে। তক্ষশিলা থেকে কয়েকশো যোজন দূরে মগধে চাণক্যের হিতৈষী খাদ্যমন্ত্রী শম্ভুনাথ তার ঘনিষ্ঠ মিত্র ও রক্ষামন্ত্রী শাক্তারের সাথে রাজ্য ভ্রমণে বেরিয়েছিলেন। রক্ষামন্ত্রী শাক্তার পাটলিপুত্রের এক প্রান্তে অবস্থিত শাস্ত্রাগারের পর্যবেক্ষণে বেরিয়েছিলেন। একই সাথে তার মিত্র শম্ভুনাথের নিকটে চাণক্যের সংবাদও জানতে আগ্রহী ছিলেন। এই পরিকল্পনা করেই তিনি শম্ভুনাথকে একত্রে আসার আমন্ত্রণ জানালেন। দুজনেই একটা রথে চড়ে পাটলিপুত্রের মধ্যেকার রাজপথ অতিক্রম করছিলেন। তাদেরকে দেখা মাত্রই রাজ্যবাসী মাথা নত করে অভিবাদন জানাচ্ছিল। ঠিক তখনই একজন ব্যক্তি সুরক্ষা বলয় অগ্রাহ্য করে অকস্মাৎ তাদের রথের সামনে এসে আছড়ে পড়ে হাত জোড়ো করে অনুনয় বিনয় করতে করতে বলল, মন্ত্রী মহাশয়, আমার সন্তানকে জীবন দান করুন, ওকে ক্ষমা ভিক্ষা দিন। এখন ওর কি এমন বয়স? ওর বদলে আমাকে ফাঁসি দিয়ে দিন, আমি শাস্তি পেতে প্রস্তুত। চোখের সম্মুখে এই হৃদয় বিদারক দৃশ্য দেখে দুই মন্ত্রী হতচকিত হয়ে পড়লেন। ব্যক্তিটি নিজের পুত্রের প্রাণ রক্ষার জন্য ক্রমাগত অনুনয় বিনয় করেই যাচ্ছিল। পরক্ষণেই কয়েকজন সৈনিক মিলে তাকে শীঘ্রই রাজপথ থেকে বলপূর্বক সরিয়ে দিল। কিন্তু তার আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছিল রাজপথে। নিজের পুত্রের মৃত্যু ভয় তার মুখে সুস্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছিল। অজ্ঞাত সেই ব্যক্তিকে দেখে মন্ত্রীদের দুজনের মধ্যে কৌতূহলের উদ্রেক হল। রক্ষামন্ত্রী শাক্তার তৎক্ষণাৎ সেখানে উপস্থিত সৈন্যদেরকে ডেকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ওর পুত্রকে কে শাস্তি দিয়েছে? সৈনিক জবাব দিল, এরূপ ব্যাঘাতের জন্য ক্ষমা করবেন মন্ত্রী মহোদয়। এই ব্যক্তির পুত্র কর দিতে অস্বীকার করায় স্বয়ং মহারাজ ওকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। রাজা ধননন্দের আদেশের ওপর প্রশ্ন করা বা তাকে পরিবর্তন করার দুঃসাহস দেখানোর ক্ষমতা মগধে কোনো ব্যক্তির মধ্যেই ছিল না। এই কারণবশত এই শাক্তার আর শম্ভুনাথ উভয়ই মৌন রইলেন। এই নির্মম অত্যাচার তাদেরকে আত্মগ্লানিতে পরিপূর্ণ করে দিচ্ছিল, কিন্তু তারাও বিবশ ছিলেন। উপস্থিত সৈনিকদের আদেশ পেতেই রথ পুনরায় চলতে শুরু করল। শাক্তার আর শম্ভুনাথের চেহারায় দুশ্চিন্তার ছায়া স্পষ্ট ছিল। কিছুক্ষণ মৌন থাকার পরেই শাক্তার শম্ভুনাথের দিকে তাকিয়ে অত্যন্ত মৃদু স্বরে বললেন, আচার্য চাণক্যের তরফ থেকে কোনো সূচনা? কথাটা বলার সময় তার গলার স্বর এতটাই মৃদু ছিল যে রথের সারথিরও শ্রুতিগোচর হলো না। এখনো তো হয়নি, কিন্তু প্রত্যাশা করছি খুব শীঘ্রই হয়তো কোনো সংবাদ আসবে। শম্ভুনাথ অত্যন্ত নিচু স্বরে জবাব দিল, কোনো সুসংবাদ পেলেই ভালো হয়, নতবা মগধে তো দুঃসংবাদের অভাব নেই। ধননন্দের অত্যাচার নিত্যদিন বেড়েই চলেছে। এখন একমাত্র আশার আলো আচার্য চাণক্য। শাক্তার চিন্তিত মুখে কথাগুলো বললেন। রথ কিছুটা অগ্রসর হতেই তারা মহামন্ত্রী অমাত্যর রথ দেখতে পেলেন। অমাত্য রথে চড়ে রাজমহলের দিকেই ফিরছিলেন। অমাত্যর দৃষ্টি রথে অধিষ্ঠিত মন্ত্রী শাক্তার আর মন্ত্রী শম্ভুনাথের দিকে পড়তেই তার ভ্রু কুঞ্চিত হল। নিজের রথকে তাদের রথের নিকটে রাখতে বলে তিনি কুটিল হাসি হেসে বললেন, রক্ষামন্ত্রীর সাথে মগধের খাদ্যমন্ত্রী, এটা কিরূপ কাকতালীয় ব্যাপার? মন্ত্রী শাক্তার একটু বিচলিত না হয়ে হেসে জবাব দিলেন, রক্ষা ব্যবস্থা সৈনিকের সাথে যুক্ত
আর সৈনিকের সুস্বাস্থ্য জড়িত সুখাদ্যের সাথে। সুতরাং এটা কাকতালীয় ব্যাপার তো একেবারেই নয় মন্ত্রী মহাশয়। কিন্তু আপনি এত বড় সৈন্যদল নিয়ে কোথা থেকে ফিরছেন? তাহলে কি এখন নিজের রাজ্যেই আপনার অসুরক্ষিত বোধ হচ্ছে যে এত বড় সৈন্যদল সাথে নিয়ে বেরোতে হচ্ছে? শাক্তারের অন্তিম শব্দগুলো যেন তীক্ষ্ণ বাণের ন্যায় বিদ্ধ করলো অমাত্যকে। নিজের আবেগকে সংযত করে তিনি উত্তর দিলেন, কাউকে সুরক্ষিত অনুভব করানোর দায়িত্ব তো আপনার শাক্তার মশাই। আমার সাথে এই সৈন্যদলের আগমন কোনো না কোনোভাবে আপনার মন্ত্রিত্বের ওপরেই প্রশ্নচিহ্ন সৃষ্টি করছে। শাক্তারেরও এই বিষয়টা খুবই অপমানজনক মনে হলো, কারণ অমাত্যর কথা, তার পদ, তার প্রতিষ্ঠার উপরে আঘাত এনেছিল। শম্ভুনাথ এই বাগবিতণ্ডায় জবনিকা পতনের উদ্যোগে অমাত্যকে বলে উঠলেন, আমার মতে রাজ্যের প্রজাসহ সমস্ত অধিবাসীদের সুরক্ষিত রাখা রক্ষামন্ত্রীর কর্তব্য। কিন্তু যদি কেউ নিজেই নিজের বিপদকে আমন্ত্রণ জানায়, তবে কে কি বা করতে পারে? কথাটা শোনা মাত্রই অমাত্যের মুখ বিবর্ণ হয়ে গেল, কিন্তু পর মুহূর্তেই সে নিজেকে সামলে নিয়ে ধূর্ততার সাথে কৃত্রিম হাসি হেসে বললেন, প্রশ্নটা রক্ষার বিষয়, খাদ্যের বিষয় নয়। আর তাই আমি রক্ষামন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই যে পুরো মগধ সাম্রাজ্যের ওপরে বিপদ ঘনিয়ে এসেছে। মগধের সিংহাসনের ওপরে অনেকের নজর রয়েছে। ক্ষণকাল বিরতি নিয়ে অমাত্য বলে চললেন, আমি আশা করি আপনি তাদের প্রতিরোধ করার জন্য সঠিক পরিকল্পনা তৈরি করে রেখেছেন। আর আপনি তো জানেনই, যখন কোনো ব্যক্তি পদচ্যুত হয়, তখন পদের সাথে সাথে তার গরিমা ও প্রতিষ্ঠাও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অমাত্যর কথা শুনে শাক্তার প্রতি আক্রমণ করে বললেন, তার বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না মহামন্ত্রী। আমার পরিকল্পনা যেমন গভীর তেমনই অভেদ্য। আর হ্যাঁ, যদি বিষয় সম্মান আর প্রতিষ্ঠার হয়, তবে সেটা হারানোর চিন্তা তাদের থাকে যাদের কাছে হারানোর কিছু রয়েছে। অমাত্যকে চুপ দেখে শাক্তার আবার বললেন, আমি যে পদক্ষেপই গ্রহণ করব সেটা ব্যক্তিগত হিতের জন্য নয়, রাজ্যের হিতের উদ্দেশ্যেই হবে। এবার যদি আজ্ঞা দেন, তবে সন্ধ্যার পূর্বে রাজ্যের প্রদক্ষিণ সম্পূর্ণ করতে পারি। এরূপ তীক্ষ্ণ বাক্য শুনে অমাত্য চুপ হয়ে গেলেন। তিনি ঘাড় এলিয়ে সম্মতি দিতেই শম্ভু কাকা আর শাক্তার তাকে প্রণাম করে বিদায় নিলেন। শাক্তার আর শম্ভুনাথের তির্যক বাক্যগুলো তার অন্তরে তীব্র আঘাত এনেছিল। কিছু চিন্তা করে তিনি দাঁতে দাঁত ঘষে মনে মনে বললেন, এদের দুজনের সখ্যতা অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এদের একসাথে থাকাটা কাকতালীয় নয়, বরং এটা কোনো ষড়যন্ত্রের পূর্বাভাস দিচ্ছে, যা খুব শীঘ্রই উদ্ঘাটন করতে না পারলে অনর্থ হয়ে যাবে। মহামন্ত্রী অমাত্য এবার শাক্তার আর শম্ভুনাথের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে? সে কি পারবে তাদের গোপন রহস্য উদ্ঘাটন করতে, নাকি চাণক্যের চাতুর্য তার সব ষড়যন্ত্র ভেস্তে देवे? दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी यूट्यूब चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।